হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। তো আমি আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে মাত্র হাজির হলাম। তো বন্ধুরা, আমার আজকে টিউটোরিয়াল বিষয়টি একটু ভিন্ন ধরনের টিউটোরিয়াল, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল। যারা এবিসি লাইসেন্স পাওয়ার অপেক্ষায় আছেন বা যারা এবিসি লাইসেন্সের জন্য দরখাস্ত করেছেন, আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি যে এবিসি লাইসেন্স দুই ধরনের হয়। একটা হলো আপনার সুপারভাইজার লাইসেন্স এবং আরেকটা হলো ইলেকট্রিশিয়ানদের জন্য লাইসেন্স, বৈদ্যুতিক কারিগরি পারমিট। ঠিক আছে? তো বন্ধুরা, তা আমি আমার লাইসেন্সে যে সকল লাইসেন্স পাওয়ার জন্য যে সকল ভিডিও আমি আপলোড করেছি, তা মূলত দুই আইটেমের লাইসেন্সের জন্য আমি আলোচনা করেছি সেখানে, যে সুপারভাইজার প্লাস ইলেকট্রিশিয়ান, অর্থাৎ বৈদ্যুতিক কারিগরি পারমিট প্লাস সুপারভাইজার লাইসেন্স। উভয় লাইসেন্সের জন্য আমি আলোচনা করেছি যে আসলে কী কী কোশ্চেন আসতে পারে আমাদের এক্সামে। তো ভাইভাট প্লাস প্র্যাকটিক্যাল, যে আমাদের ভাইভা প্লাস প্র্যাকটিক্যালের যে মুখোমুখি একটা ইন্টারভিউ হয়ে থাকে বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডে, অর্থাৎ যে সকল প্রশ্ন করে থাকে সেই সকল প্রশ্ন নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। তো আমি আজকের ভিডিওতে আজকের ভিডিওর মাধ্যমে তার সমাপ্তি ঘটাবো। অর্থাৎ আমি গত ভিডিওতে সি লাইসেন্সের জন্য দুটি পার্ট তৈরি করেছিলাম এবং বি লাইসেন্সের জন্য একটি পার্ট তৈরি করেছিলাম। তো আমি আজকের সে পার্ট তৈরি করেছি, যেটা হলো বি প্লাস বাকি থাকে আমাদের এ লাইসেন্স। অর্থাৎ আজকে আমি এ লাইসেন্সের ম্যাক্সিমাম বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ লাইসেন্স জগতের বস হলো আপনার এ লাইসেন্স। যদি আপনার এ লাইসেন্স থাকে, অর্থাৎ এবিসি তিনটে লাইসেন্সই থাকে, তাহলে আপনি ইলেকট্রিক জগতের অলরেডি বস হয়ে গেলেন। ঠিক আছে? তো আপনার জন্য যে কোনো ইলেকট্রিক জব কোনো বিষয় না। যদি বন্ধুরা আপনার তিনটে লাইসেন্স থাকে, আমার লাইসেন্স অলরেডি আছে, সুপারভাইজার লাইসেন্স। তো বন্ধুরা, যদি আপনার তিনটে লাইসেন্স থাকে তাহলে জব আপনাকে খুঁজবে, আপনাকে জব খুঁজতে হবে না। ঠিক আছে? তো বন্ধুরা, অবশ্যই যদি আপনার লাইসেন্স পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে যে সকল ভিডিও আপলোড করা আছে, যদি আপনার মনোযোগ সহকারে দেখে থাকেন বা বুঝে থাকেন, তাহলে আমি গ্যারান্টিতে বলতে পারি যে আপনারা অবশ্যই লাইসেন্স পাবেন। হতাশ হবেন না, সাথে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে পরবর্তীতে আপনি আমার নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। যেহেতু আমার চ্যানেলটি নতুন, তো বন্ধুরা রিকোয়েস্ট করব আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আজকের আলোচনার মেইন বিষয় হচ্ছে বি লাইসেন্সের কিছু বিষয় আলোচনা করব এবং বাকি বিষয় হচ্ছে এ লাইসেন্স। ঠিক আছে? আর বন্ধুরা, যারা আমার সি লাইসেন্সের যে দুইটা পার্ট করেছিলাম এবং বি লাইসেন্সের একটা পার্ট করেছিলাম, যারা দেখতে ইচ্ছুক, তারা আমার ভিডিও, অর্থাৎ পূর্ববর্তী ভিডিও আমার চ্যানেল থেকে দেখে আপনারা বুঝে নিতে পারেন বা দেখে নিতে পারেন। চলুন বন্ধুরা, আজকের আলোচনা শুরু করা যাক। তো আমি আজকের আলোচনার শুরুতেই যে বিষয়টাগুলো রেখেছি সে বিষয়গুলো হচ্ছে যে এবিসি লাইসেন্স বোর্ডে তা আপনাকে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। ঠিক আছে? তবে বি লাইসেন্স নিয়ে কিছু কথা বলো বন্ধুরা। বি লাইসেন্সে মূলত আপনার কন্ট্রোলিং থেকে বেশিরভাগ প্রশ্ন করা থাকে। যেমন আপনার ওই অ্যাবোমিটার বা ক্লিপন মিটার দিয়ে কীভাবে মেজারিং করতে হয়, আর্থিং বিষয়ে প্রশ্ন হতে পারে। তো আমি এই অবশ্য আলোচনা করেছি। ভিএফডি সম্পর্কে আলোচনা হতে পারে, ডল স্টার্টার সম্পর্কে আলোচনা হতে পারে। আপনার ডল স্টার্টারের ওভারলোড থেকে আপনাকে কোশ্চেন করতে পারে, বলতে পারে যে ওভারলোডের কী কী অপশন থাকে। যেমন ওভারলোডের আপনার সুইচিংয়ের জন্য ওভারলোডের যে আপনার 4 টার্মিনাল থাকে, 4 টার্মিনাল মধ্যে 2টা টার্মিনাল থাকে এনসি, আর 2টা হলো আপনার এরো টার্মিনাল। ঠিক আছে? তারপরে এনসি টার্মিনাল হয়ে আমাদের আপনার প্রথমে লাইনটা এনসিতে ঢুকবে। তো বন্ধুরা, আমি অবশ্য পরবর্তীতে আমি ভিডিও আপলোড করব। তো ওভারলোডের এনসি হয়ে, থার্মাল ওভারলোডের এনসি হয়ে আমাদের লাইন তারটা আমাদের এই পুশ সুইচে ঢুকে।
তারপর পুশ সুইচ থেকে আমাদের কন্ট্যাক্টের কয়েলে ঢুকে। ঠিক আছে, তো বন্ধুরা ওই বিষয়ে আমি কথা বলবো না, জাস্ট আমি একটু বলে দিলাম যে জন্য কথাগুলো বলছিলাম। সে বিষয়গুলো হচ্ছে, আপনাকে জিজ্ঞেস করতে পারে যে থার্মাল ওভারলোডে কী কী অপশন থাকে, কী কী সেটিংয়ের জন্য কী কী অপশন থাকে। প্রথমত আপনি বলবেন যে থার্মাল ওভারলোডে কারেন্ট সেটিং করে দেওয়ার জন্য একটা অপশন থাকে, অর্থাৎ একটা রেগুলেটরের মতো থাকে, এখানে কারেন্ট সেটিং করে দেওয়া যায়। অর্থাৎ আপনার থার্মাল ওভারলোড অর্থাৎ সর্বোচ্চ কত অ্যাম্পারের বেশি লোড নিলে সেটা ট্রিপ করবে, সেটা আপনার রেগুলেটরের মতো থাকে, সেটা টেস্টারে ঘুরে সেটিং করা যায়। এবং ওখানে একটা ট্রিপ বাটন থাকে, যদি কখনো ট্রিপ করে ওভারলোড রিলে ট্রিপ করে, তখন ওই ট্রিপ বাটনে পুনরায় প্রেস করে সেটাকে অন করতে হয়। ওই প্রেস বাটনে ট্রিপ করে সেটাকে অন করতে হয়। আর একটা বাটন থাকে, সেটাকে ট্রিপ বাটনে সেটাকে ট্রিপ কি ম্যানুয়ালি হবে না অটো হবে। ঠিক আছে, আপনি চাইলে ম্যানুয়ালি টেস্টার বা কোনো কিছু দিয়ে ধাক্কা মেরে আপনি ওভারলোড রিলেকে ট্রিপ করাতে পারবেন। এই হলো ওভারলোড রিলের সেটিংয়ের তিনটি বিষয়, অর্থাৎ তিনটা সেটিংয়ের জন্য তিনটা নব থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যারা প্র্যাকটিক্যালি কাজ করেন তারা তো অবশ্যই জানেন বিষয়গুলো। তো বন্ধুরা, আপনাকে টাইমার এবং রিলে সম্পর্কে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারে। তো যেটা আপনাকে প্রশ্ন করতে পারে যে অ্যানলি 8 পিনের টাইমার। ঠিক আছে, তো 8 পিনের টাইমার আসলে শুরুতে আমি যে কথা বলছিলাম, টাইমারটা কি, অর্থাৎ টাইমার হলো আপনার টাইম মেনটেন করা, অর্থাৎ নির্দিষ্ট টাইম পরে সেটাকে যে ডিভাইস সুইচিং করে থাকে সেটাই হলো আপনার টাইমার। আর একটা হচ্ছে কি রিলে মানে কি নির্ভর করা। আর রিলে ইজ দ্য কন্ট্রোলিং বস। একটা বিষয় মনে রাখবেন অবশ্যই, আপনার কন্ট্রোলিং জগতের রিলে হলো আপনার কন্ট্রোলিং জগতের বস। রিলে যদি বুঝেন তাহলে বাদ বাকি কন্ট্রোলিং আপনার কাছে কিছুই না বন্ধুরা। তো বন্ধুরা, রিলে এবং টাইমার যেমন 8 পিনের, বিশেষ করে আমরা স্টেডেলটার ক্ষেত্রে 8 পিনের আর্লি টাইমার ইউজ করে থাকি। এটা হলো আপনার আরেকটা বিষয় মনে রাখতে হবে যে টাইমার দু ধরনের হয়, একটা হলো অন ডিলে টাইমার, একটা হলো অফ ডিলে টাইমার। অন ডিলে টাইমারটা কি বন্ধুরা, অন ডিলে মানে কি দেরি, অর্থাৎ অন হতে দেরি হবে। অর্থাৎ লোডটা কি কিছু সময় পরে 5 সেকেন্ড, অর্থাৎ টাইমারের ভিতরে টাইম সেটিং করে থাকে, তবে 5 সেকেন্ড টাইম সেটিং করেন, তাহলে 5 সেকেন্ড পরে আপনার কি হবে, লোডটা চালু হবে। এই জন্য এটার নাম হয়েছে কি অন ডিলে টাইমার। তার মানে আপনার অন হতে ডিলে হবে, মানে অন হতে দেরি হবে। আর অফ ডিলে টাইমার হলো যে আপনি যখন রিলে যখন পাওয়ার পাবে বা টাইমার যখন পাওয়ার পাবে, তখন কী হবে, এনসির সাথে সাথে এনও হয়ে যাবে এবং এনও সাথে সাথে এনসি হয়ে আপনার কন্ট্যাক্ট ধরবে এবং লোড চলবে। কিন্তু যদি কোনো কারণে ভোল্টেজ ড্রপ হয় বা লাইন বাড়িয়ে দেয়, তাহলে আপনার লোডটার সাথে সাথে বন্ধ হবে না। কারণ অফ ডিলে টাইমারের একটা বিশেষত্ব হচ্ছে, অফ ডিলে টাইমারের কয়েলে পাওয়ার না থাকলেও সেটা লাইনটাকে একটা লোডটাকে ডিসকানেক্ট করে দেয় না বা লোডটাকে অফ করে দেয় না, মানে অল্প কিছু সময়ের জন্য, অর্থাৎ লোড চলতে থাকে। যদি ভোল্টেজ বাড়িয়ে দেয় তা লাইনে কোনো ভোল্টেজ ড্রপ হলে লাইনে একটা বাড়ি মারে। অর্থাৎ সেই ক্ষেত্রে বিশেষ করে স্পিনিং মিলে দেখা যাচ্ছে যে 1 সেকেন্ড সময়ের জন্য বা তার কম সময়ের জন্য কোনো মেশিনটি থেমে গেলে দেখা যাচ্ছে যে অনেক লস হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অফ ডিলে টাইমার ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, রিলে এবং টাইমার সেম জিনিস, অর্থাৎ রিলেতে টাইম সেটিং করা থাকে না এবং টাইমারে টাইম সেটিং করা থাকে, এইটুকুই। বাদ বাকি কানেকশন সব কিছু পিন ডায়াগ্রাম সেম। তো বন্ধুরা, যে কথা বলছিলাম, রিলে অর্থ নির্ভর করা, অর্থাৎ রিলে আবার কার উপর নির্ভর করে, অর্থাৎ রিলে কয়েলের পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ রিলের কয়েলে যদি আপনি পাওয়ার দেন তাহলে রিলে কাজ করবে, আদারওয়াইজ রিলে কাজ করবে না। অর্থাৎ রিলে নির্ভর করে কারো উপরে, রিলে শব্দের অর্থ নির্ভর করা, রিলে নির্ভর করে কারো উপরে, কয়েলের পাওয়ারের উপর। অর্থাৎ কয়েলে যদি আপনি পাওয়ার দেন তাহলে রিলের এনও এনসি হবে এবং এনসি এনও হয়ে যাবে। অর্থাৎ এই নির্ভর করার কারণে রিলের নাম হয়েছে কি, এটার নামকরণ হয়েছে রিলে, মানে নির্ভর করা। অর্থাৎ এটা কয়েলের পাওয়ারের উপর নির্ভর করে কাজ করে থাকে। তো বন্ধুরা দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি আসলে রিলের পিন ডায়াগ্রাম কীভাবে হয় বা রিলের বেস কীভাবে
মার্কিং করা থাকে। আর এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। দেখেন বন্ধুরা, আমি এখানে দেখিয়েছি, এখানে আমি একটা রিলের বেজ আঁকে দেখিয়েছি। দেখেন বন্ধুরা, রিলের বেজ 1 2 3 4 5 6 7 8। দেখেন বন্ধুরা, এখন আপনাকে ভাবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে রিলের কোন পিন, মানে কোন পিনের কী কাজ, ঠিক আছে? তো অবশ্যই এই কয়েকটি বিষয় আপনাকে মুখস্থ রাখতে হবে। আর মুখস্থ রাখলে অবশ্যই আপনি সহজে কানেকশন করতে পারবেন। যেমন আপনার 7 8 টার্মিনাল হলো আমাদের কি, 7 8 নাম্বার হলো আমাদের কয়েল, অর্থাৎ আপনার 7 এবং 8 নাম্বার কয়েলে আপনাকে সাপ্লাই দিতে হবে। সাপ্লাই দিলে আপনার সেটাকে আপনার রিলে বিভিন্ন ধরনের হয়। এখানে আমি রিলের বেজের একটা ডায়াগ্রাম দেখেছি বন্ধুরা। রিলে বা টাইমারের বেজ সেম হয়, অনলি 8 পিনের রিলে বেজ বা টাইমার, অর্থাৎ 7 নম্বর ও 8 নম্বর পিনে পাওয়ার সাপ্লাই দিলে রিলেটি কাজ করবে, ঠিক আছে? আপনার রিলের গায়ে লেখা থাকে, রিলের রেটিং লেখা থাকে যে সেটা কত ভোল্টেজের এবং টার্মিনাল কারেন্ট ক্যাপাসিটি কত। নর্মালি রিলের টার্মিনাল কারেন্ট ক্যাপাসিটি 5 অ্যাম্পিয়ার হয়ে থাকে। আর রিলের বিভিন্ন ভোল্টেজের হয়ে থাকে, 12 ভোল্ট থেকে শুরু করে 6 ভোল্ট, তারপরে আপনার 110 ভোল্ট, 220 ভোল্টের রিলে হয়ে থাকে। তো আমরা যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে 220 ভোল্টের রিলে বেশি ইউজ করে থাকি। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই কয়েকটি বিষয় মুখস্থ রাখবেন যে আপনাকে ধরতে পারে এবিসি লাইসেন্সিং ভাইয়া বোর্ডে। তো 7 নম্বর 8 নম্বর বলেন তো 7 নম্বর 8 নম্বর পিনের পিনটা কী কাজ করে থাকে, যে 7 নম্বর 8 নম্বর পিন হলো আমাদের কয়েল টার্মিনাল, ঠিক আছে? এখানে আমাদের পাওয়ার সাপ্লাই দিতে হবে, ঠিক আছে? আর রিলে বা টাইমারের গায়ে অবশ্যই আপনার ডায়াগ্রাম দেওয়াই থাকে যে কোনটা কি, কোনটা এনো কোনটা এনসি। রিলের গায়ে যদি একটু লক্ষ্য করেন, রিলের গায়ে লেখা থাকবে, রিলে দেখে বুঝে নেবেন যে কোনটা এনো আর কোনটা এনসি। তো বন্ধুরা, চাইলে আমার এই পেজটা আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। দেখেন বন্ধুরা, এখানে 7 8 হলো কয়েল এবং 1 আর 8 টার্মিনাল হলো 1 আর হলো 8, যে 1 8 এটা হলো আমাদের কমন টার্মিনাল, এবং 3 এবং 6 3 6 হলো আমাদের এনো টার্মিনাল আমাদের নর্মালি ওপেন, এবং 3 এবং 6 হলো আমাদের নর্মালি ওপেন, এবং 4 এবং 5 হলো আমাদের এনসি, অর্থাৎ নর্মালি ক্লোজ টার্মিনাল। অর্থাৎ যখন রিলের কয়েলে পাওয়ার সাপ্লাই হবে তখন কি হবে আমাদের, তখন আমাদের এনসিটা এনো হবে এবং এনোটা এনসি হয়ে যাবে। তা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন টাইমার এবং রিলের বেস মার্কিং ডায়াগ্রাম, অর্থাৎ বেস কীভাবে ডায়াগ্রাম করতে হয় বা বেস কীভাবে মার্কিং করা থাকে সেটা আমি ডায়াগ্রামের সাহায্যে আমি আপনাদের বোঝাতে চেয়েছি। আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। আর অবশ্যই বিষয়গুলি মাথায় রাখবেন, তা না হলে আপনি কানেকশন বা ওয়ারিং করতে যে এলোমেলো হয়ে যাবেন। তো আপনি কোন টার্মিনালে কী কাজ অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে বন্ধুরা। আপনাকে বেশি লাইসেন্স বোর্ডে আপনাকে বলতে পারে যে 8 পিনের টাইমারের বেজ অঙ্কন করেন এবং কোন টার্মিনালের কী নাম সেটা আপনি ধরতে পারেন। তো বন্ধুরা, আর এই হলো আমাদের বি লাইসেন্সের বিস্তারিত। আমি বি লাইসেন্সের জন্য আপনার কীভাবে ডলি স্টার্টার কানেকশন করতে হয়, ম্যাগনেটিক স্টার্টার কীভাবে কানেকশন করতে হয় সেটা আমি অবশ্যই দেখিয়েছি। তো বন্ধুরা, আমি এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমি এ লাইসেন্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এ লাইসেন্সে যেটা আপনাকে মুখোমুখি করতে হবে সেটা হলো আপনার ভাড়া বোর্ডে আপনাকে সার্চ জিজ্ঞেস করতে পারে যে আপনার 100 কেভি ট্রান্সফরমার কত অ্যাম্পিয়ার লোড নেবে। অর্থাৎ আপনাকে ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা এ লাইসেন্সের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে করে থাকবে আপনাকে, যে ট্রান্সফরমারের এসটি সাইড 100 কেভি ট্রান্সফরমার এসটি সাইডে কত অ্যাম্পিয়ার লোড নেবে। বন্ধুরা, আমি আবারও বলছি, মাইন্ডেড দিস কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এবিসি লাইসেন্স ভাইয়া বোর্ড, যে 100 কেভি ট্রান্সফরমার কত অ্যাম্পিয়ার লোড নেবে, অর্থাৎ সেটা কোন সাইডে, আবার এসটি সাইডে কত অ্যাম্পিয়ার লোড নেবে। তো বন্ধুরা, এক্ষেত্রে অবশ্যই আপনাকে √3 ভ্যালুটা আপনাকে 1.732 ধরতে হবে। আপনি যদি 1.73 ধরেন তাহলে অ্যাকুরেট ভ্যালু আসবে না। অনেকে দেখা যায়, অনেক সার আছে যে পয়েন্টের পরে অর্থাৎ দশমিকের পরে একটু এলোমেলো হলে অ্যান্সার অ্যাকসেপ্টেবল ধরে নেয় না, পরে যে হয় নাই। তো অবশ্যই আপনাকে √3 ভ্যালুটা 1.732 অবশ্যই মাস্ট বি ধরতে হবে। তো বন্ধুরা, আমি অবশ্যই ট্রান্সফরমারের লোড ক্যালকুলেশন করতে হয় এ নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও অলরেডি আপলোড করেছি,
আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে ট্রান্সফরমারের এসটি সাইডের অ্যাম্পিয়ার রেটিং বা লোড বের করতে হয়। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো তার জন্য আমি ফর্মুলাটা আবার বলে দিচ্ছি বন্ধুরা। আমাদের ট্রান্সফরমারের লোড, যে কোনো সাইডের লোড, এসটি বা এলটি সাইডের লোড বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করবো যে KVA ইজ ইকুয়াল √3 ইন্টু ভোল্টেজ ইন্টু কারেন্ট বাই 1000। তো বন্ধুরা আমি এখানে ফর্মুলাটি লিখে দিচ্ছি, লিখে আপনাদের দেখে দিচ্ছি যে এই ফর্মুলা দিয়ে আপনারা বের করে নেবেন যে KVA ইজ ইকুয়াল √3 ইন্টু ভোল্টেজ ইন্টু কারেন্ট বাই 1000 বা I ইজ ইকুয়াল √3 KVA is equal √3 into voltage into current by 1000 ভাগ। তো বন্ধুরা একটু অপেক্ষা করেন, আমি আপনাদের দেখাচ্ছি। বা I is equal KVA into 1000 ভাগ 1.732 into 415 ট্রান্সফরমার নেম প্লেট থেকে ভোল্টেজটা লিখে নেবেন, বা অর্থাৎ ট্রান্সফরমার নেম প্লেটে ম্যাক্সিমাম ক্ষেত্রে 415 ভোল্টেজ দেওয়া থাকে এলটি সাইডের জন্য, ঠিক আছে। কিন্তু আমি আপনাদের দেখিয়েছি এসটি সাইড, তাহলে সেক্ষেত্রে আপনাদের ভোল্টেজ কত ধরতে হবে 11000, সেক্ষেত্রে আমাদের ভোল্টেজ ধরতে হবে 11000। KVA is equal √3 into voltage into current by 1000 বা I is equal KVA into 1000 ভাগ 1.732 into 11000 ভোল্ট সমান 1500 into 1000 732 into 11000। দেখেন বন্ধুরা আমি দেখিয়েছি, যারা আমার টিউটোরিয়ালটি দেখেন তাদের জন্য আমি দেখিয়ে দিলাম, যেখানে আপনারা ফর্মুলা লিখে নেবেন যে KVA ইজ ইকুয়াল √3 ইন্টু ভোল্টেজ ইন্টু কারেন্ট বাই 1000। দেখেন আমাদের আমি ট্রান্সফরমার কত ধরেছিলাম, ট্রান্সফরমার হলো আমাদের 1500 KVA, এই কারণে আমাদের KVA এর পরিবর্তে আমরা কত লিখেছি, যে KVA এর পরিবর্তে আমরা লিখেছি 1500, এই যে 1500। আর যেহেতু আমাদের এসটি সাইডে আমাদের ভোল্টেজ কত 11000, যে আমাদের ভোল্টেজ 11000 এবং √3 ভ্যালু কত 1.732। এটা আমরা ক্যালকুলেশন করলে কত হয় বন্ধুরা, আমাদের এসটি সাইডের ক্যালকুলেশন হচ্ছে কত, আমাদের অ্যাম্পিয়ার রেটিং বা লোড কত 78 অ্যাম্পিয়ার, 78 পয়েন্ট সামথিং, ঠিক আছে বন্ধুরা, সামথিং হয় বন্ধুরা, 78 পয়েন্ট সামথিং অ্যাম্পিয়ার, অর্থাৎ 1500 কেবি ট্রান্সফরমার কত, আমি এখানে 1500 কেবি ক্যালকুলেশন করে দেখালাম বন্ধুরা, যে 1500 কেবি ট্রান্সফরমার 78 অ্যাম্পিয়ার এসটি সাইডে লোড নিবে, ঠিক আছে বন্ধুরা। চাইলে আপনারা পেজটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা আমি এখানে যে কথা বলেছিলাম যে 100 কেবি ট্রান্সফরমার এসটি সাইডে কত অ্যাম্পিয়ার লোড নিবে, আপনারা এই ফর্মুলা ইউজ করে যে কোনো কেবিএ মানে ট্রান্সফরমারের এসটি সাইড বা এলটি সাইডের লোড বের করতে পারেন। যদি এসটি সাইডের লোড বের করেন তাহলে ভোল্টেজ ধরতে হবে 11000, আর যদি এলটি সাইডের লোড বের করেন বা কারেন্ট বের করেন তাহলে আপনার ভোল্টেজ ধরবেন 415 ভোল্ট, আর বাদ বাকি সব কিছু সেম। তো বন্ধুরা
100 কেবি ট্রান্সফরমার কত অ্যাম্পিয়ার লোড নেয়। তো যারা বন্ধুরা ক্যালকুলেশন যারা পারেন না বা ক্যালকুলেশন করতে যারা তাদের একটু লেখাপড়া কম, বিশেষ করে ইলেকট্রিশিয়ান ভাইদের ক্ষেত্রে আমরা বলবো, তো আপনারা বিশেষ করে একটু মুখস্থ রাখবেন। যদি আপনি ক্যালকুলেশন বুঝতে না পারেন, চেষ্টা করুন কারো কাছ থেকে বুঝে নিতে। যদি না পারেন তো অবশ্যই মাথায় রাখবেন যে 100 কেবি ট্রান্সফরমার 5.24 অ্যাম্পিয়ার লোড নেয়। তো বিষয়টা আপনি মুখস্থ রাখবেন বন্ধুরা। আমরা আবারও বলছি যে 100 কেবি ট্রান্সফরমার 5.24 অ্যাম্পিয়ার লোড নেয়, সেটা হলো এসটি সাইডে। এখন যদি 200 কেবি বলে, সেক্ষেত্রে আপনি ওই 2 দ্বারা গুণ করবেন, তার মানে কত 10 পয়েন্ট সামথিং, অর্থাৎ 10.48 10.48 অ্যাম্পিয়ার লোড নেবে এসটি সাইডে। তো বন্ধুরা মানে এরকমভাবে আপনারা যোগ করে বের করতে পারেন যারা ক্যালকুলেশনটা একটু কম পারেন। আর যারা ইঞ্জিনিয়ার ভাই যারা আছেন, ডিপ্লোমা বা বিএসসি এমএসসি যারা আছেন, তারা অবশ্যই পারবেন ফর্মুলাটি। আপনারা অবশ্যই ম্যাথমেটিক্যালি টার্ম অনেক করেছেন, যে কারণে এই ফর্মুলাতে আপনারা সহজে বের করতে পারবেন। তো বন্ধুরা আমাদের 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে পিএফআই সাইজ অফ সাব স্টেশন অ্যান্ড এলটি প্যানেল সাইজ। তো আমি এলটি প্যানেল সাইজ কীভাবে আপনি বের করবেন বা পিএফআই সাইজ কত হবে একটা সাব স্টেশনের জন্য, সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। আর এই নিয়ে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি, আপনি চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো অবশ্যই দেখে নেবেন যে কীভাবে আপনি পিএফআই সাইজ এবং এলটি প্যানেলের সাইজ বের করতে হয় সাব স্টেশনের জন্য। তো অবশ্যই কোশ্চেনটা অনেক ভেরি ইম্পর্ট্যান্ট। তো বন্ধুরা আমি এই কোশ্চেনের উত্তর নিয়ে একটি ভিডিও অলরেডি আপলোড করেছি। তো আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি থেকে ভিডিওটি দেখে নেবেন যে কীভাবে পিএফআই সাইজ এবং এলটি প্যানেল সাইজ ক্যালকুলেশন করতে হয় সাব স্টেশনের জন্য। তো বন্ধুরা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, বিসিবি সাইজ। অর্থাৎ বিসিবি সাইজ কীভাবে আপনি ক্যালকুলেশন করবেন। অর্থাৎ আপনার সাব স্টেশনের জন্য আপনার সাব স্টেশন ডিপেন্ড করে আপনার লোডের উপরে। আপনার মিল ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি বা বড় বহুতল ভবন বাসাবাড়ির সেটা কত লোড হবে, সেই লোডের উপর ডিপেন্ড করে মূলত আপনার ট্রান্সফরমার, এবং ট্রান্সফরমারের উপর ডিপেন্ড করে আপনার বিসিবি। ঠিক আছে, বিসিবি মূলত আসলে ট্রান্সফরমার সেফটির জন্য ইউজ করা হয়, যাতে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত না হয়। তো বিসিবি সাইজ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে বিসিবি সাইজ ক্যালকুলেশন নিয়ে যে ভিডিওটি করেছি সেটা আপনারা আমার চ্যানেল থেকে চাইলে দেখে নিতে পারেন। তো আশা করি অবশ্যই দেখে নেবেন, কারণ অবশ্যই যদি আপনি লাইসেন্স পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিও আপনার এবিসি লাইসেন্সের জন্য কার্যকরী। তো আশা করি ভিডিওটি দেখে নেবেন যে কীভাবে বিসিবি সাইজ ক্যালকুলেশন করতে হয়। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এই লাইসেন্স সম্পর্কিত আরও বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তো প্লিজ বন্ধুরা আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন। এমনিতেই ভিডিওটি টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো লং হয়ে যাচ্ছে, আমি শর্ট করার চেষ্টা করছি। তো বন্ধুরা আপনাকে এই লাইসেন্স পাওয়ার জন্য আরও কয়েকটা কোশ্চেনের মুখোমুখি করতে হবে। সেটা হলো, বন্ধুরা সাথেই থাকুন। তো বন্ধুরা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো আমরা যে ট্রান্সমিশন লাইন, অর্থাৎ আমাদের যে 11 কেবি লাইনটা আমাদের ট্রান্সফরমারে আসলো, সেটা কিন্তু ওভারহেড লাইন থেকে অর্থাৎ ট্রান্সমিশন লাইন থেকে আসছে বন্ধুরা। তো বন্ধুরা মশার কামড় যে কারণে একটু নড়াচড়া করতেছে আমাকে, তো মশার কামড় উপেক্ষা করে আমি টিউটোরিয়াল করছি বন্ধুরা। আর একটা কথা না বলি না, এখন নাইট শিফট, আমার নাইট চলছে, নাইটে আসলে রিল্যাক্স, তাই নাইটে টিউটোরিয়াল তৈরি করছি। তো বন্ধুরা রিকোয়েস্ট করবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তীতে সবার আগে আমার পরবর্তী নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো বন্ধুরা যে কথা বলছিলাম যে ওভারহেড লাইন থেকে আমাদের 11,000 ভোল্টেজ আমাদের ট্রান্সফরমারে এসে ঢুকে। তো আপনাকে এই লাইসেন্স পাওয়ার জন্য যেটা ভেরি ইম্পর্টেন্ট করছে, সেটা হলো আপনাকে ধরতে পারে সিঙ্গেল, যে আপনাকে স্যার জিজ্ঞেস করতে পারে যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আপনাকে দেখান তো পাওয়ার জেনারেশন থেকে ট্রান্সমিশন এবং ট্রান্সমিশন থেকে ডিস্ট্রিবিউশনের যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামটা আপনি এঁকে দেখান। তো অবশ্যই আপনাকে এঁকে দেখাতে হবে, তা না হলে বন্ধুরা কিন্তু হবে না। কারণ একটা কোশ্চেন মিস করলে আপনাকে ওই স্যার আপনাকে নেক্সটে কোনো কোশ্চেন করবে না, তাহলে আপনি লাইসেন্স থেকে লাইসেন্স পাবেন না আপনি। ঠিক আছে,
তো বন্ধুরা এখানে দেখেন আমি দেখিয়ে দিয়েছি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। দেখেন বন্ধুরা আমি এখানে দেখিয়ে দিয়েছি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, অর্থাৎ কীভাবে জেনারেশন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত কাজ হয়ে থাকে ডায়াগ্রাম অনুযায়ী। আমি সেই ডায়াগ্রাম দেখিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমার ডায়াগ্রামটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং যখন আপনাকে ড্রয়িং করতে বলবে তখন আপনি এভাবে ড্রয়িং করে দিলে আর কোনো কথা হবে না, ঠিক আছে। তো দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে এই একটা ডায়াগ্রামের কারণে অনেকে এই লাইসেন্স পেয়ে যায়, কারণ ওই ভাইয়া বোর্ডে তো আসলে আপনাদের ক্যান্ডিডেট অনেক থাকে, সেক্ষেত্রে 2-3টা মূল্যবান কোশ্চেন উত্তর করতে পারলে আপনি পেয়ে যেতে পারেন এই লাইসেন্স। তো বন্ধুরা এখানে আমি একটু বুঝিয়ে দিই যারা একটু নতুন। দেখেন বন্ধুরা এখানে আমাদের জেনারেশন হয়েছে কত কেবি, আমাদের আসলে মূলত জেনারেশন হয় 11 কেবি। সেখান থেকে দেখেন বন্ধুরা স্টেপ আপ ট্রান্সফারের মাধ্যমে আমাদের ভোল্টেজকে বাড়ানো হয়, ঠিক আছে। সেখানে আমাদের ভোল্টেজকে কত করা হয়েছে 132 কেবিতে, 11 কেবি থেকে 132 কেবিতে স্টেপ আপ ট্রান্সফারের মাধ্যমে ভোল্টেজকে কী করা হয়েছে, ভোল্টেজ বাড়ানো হয়েছে, অর্থাৎ 11 কেবি থেকে 132 কেবি করা হয়েছে। স্টেপ আপ ট্রান্সফারের মাধ্যমে ভোল্টেজকে 11 কেবি থেকে 132 কেবিতে আনা হয়েছে। পরবর্তীতে আবার কি করা হয়েছে, স্টেপ ডাউন, এটা হলো আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করে 132 কেবিকে 33 কেবিতে কনভার্ট করা হয়েছে। এবং পরবর্তীতে এটা হলো আমাদের দেখেন প্রাইমারি ট্রান্সমিশন, এটা সেকেন্ডারি ট্রান্সমিশন, আমি দেখিয়ে দিয়েছি এখানে মার্ক করে দেখিয়ে দিয়েছি। পরবর্তীতে দেখেন বন্ধুরা এখানে আমরা আবার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার মানে অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফরমার, এখানে পাওয়ার ট্রান্সফরমার এগুলো সব, এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে দেখেন আমরা 33 কেবিকে 11 কেবিতে কনভার্ট করেছি। এটা আমাদের কি প্রাইমারি ডিস্ট্রিবিউশন, এটা আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন, এটা আমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। আমি দেখিয়ে দিয়েছি। পরবর্তীতে এখানে আমি দেখিয়েছি বন্ধুরা, দেখেন পরবর্তীতে আবার স্টেপ ডাউন ট্রান্সফারের মাধ্যমে 11 কেবিকে 0.44 কেবিতে কনভার্ট করা হয়েছে, অর্থাৎ 11,000 ভোল্ট থেকে 440 ভোল্ট, 440 ভোল্টে স্টেপ ডাউন ট্রান্সফারের মাধ্যমে কনভার্ট করা হয়েছে। তো স্টেপ ডাউন ট্রান্সফারের মাধ্যমে, আর এই ট্রান্সফরমারটি আমাদের সাব স্টেশনে বা আমাদের সাব স্টেশনে থাকে বন্ধুরা। এই ট্রান্সফরমারটি যে 11 কেবি বাই 440 ভোল্টের ট্রান্সফরমারটি আমাদের সাব স্টেশনে থাকে। আর এই সাব স্টেশন থেকে আর সাব স্টেশনে কী থাকে, আমাদের লাইন থেকে একটা মিটার, কেবি মিটার থাকে, এটা আমাদের বিদ্যুৎ অফিস থেকে দিয়ে যায় সেই মিটার। এবং সেই মিটার থেকেই দেখেন বন্ধুরা অনেক সময় ট্রান্সফরমার ব্যাংকিং করে, যে পোলের উপরে যে ট্রান্সফার ব্যাংকিং করা হয় সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে, সেখানেও মিটার থাকে। সে মিটার থেকে দেখেন বন্ধুরা যে পরবর্তীতে বাসা বাড়িতে ডিস্ট্রিবিউশন অর্থাৎ কনজিউমারের কাছে চলে গেছে, আমাদের গ্রাহকের কাছে চলে গেছে। এই যে আমি এখানে দেখিয়ে দিয়েছি যে আমাদের এই যে লোড গ্রাহকের কাছে চলে গেছে, এটা আমাদের মিটার। তো বন্ধুরা এই হলো আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, ট্রান্সমিশন লাইনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তো অবশ্যই যদি আপনাকে বলে যে আপনি ট্রান্সমিশন লাইনের সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা এঁকে দেখান, তাহলে এই হলো আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তো বন্ধুরা একটি কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে কেন আমাদের আসলে এই সিস্টেম করা হয়, কেন একবার ভোল্টেজকে বাড়ানো হয়, কেন একবার ভোল্টেজকে কমে এরকম করা হয়। দেখেন আমাদের তৈরি করা হয়েছিল 11 কেবি, আবার পরবর্তীতে আবার কিন্তু সেই 11 কেবি আসলো, ঠিক আছে। আসলে মূলত কী হয় বন্ধুরা, আমাদের এই ট্রান্সমিশন লাইনটা অনেক লং হয়ে থাকে, শর্ট মিডিয়াম এবং লং ট্রান্সমিশন লাইন হয়ে থাকে বন্ধুরা। তো দেখা যাচ্ছে যে অনেক ডিস্টেন্স হয়, তো ডিস্টেন্সের কারণে আমাদের লাইনে পাওয়ার লস বেড়ে যেতে পারে, যে কারণে কী করা হয়, লাইনে ভোল্টেজ বাড়ানো হয়। লাইনে ভোল্টেজ বাড়ালে কী হয়, যে আমাদের আসলে লোডটা ডিপেন্ড করে কিসের উপরে, লোডটা ডিপেন্ড করে মূলত আমাদের যে তার ইউজ করি, যেটা আমাদের তারের কি আই স্কোয়ার আর লসটা কম হয়, তারের পাওয়ারের আই স্কোয়ার আর লসটা কম হয় এবং তারের কস্টিংটা কম হয়। মানে তারের আসলে তার আমরা কীভাবে নির্ধারণ করি, তার আমরা নির্ধারণ করি অ্যাম্পিয়ারের উপরে। দেখা যাচ্ছে লাইনে ভোল্টেজ বেশি থাকলে বন্ধুরা কী হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বন্ধুরা, যে লাইনে যদি ভোল্টেজ বেশি থাকে তাহলে আমাদের অবশ্যই লাইনে কী হয়, কারেন্ট কম থাকে। তার মানে আমরা কি কম মানের অর্থাৎ কম রেটিংয়ের তার দিয়ে আমরাকে পাওয়ারটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে দিতে পারি। এতে আমাদের কী হয়, বিশেষ করে 2টা বিষয় সেভ হয়। এটা একটা হচ্ছে নাম্বার 1 P = I স্কোয়ার, অর্থাৎ পাওয়ার লসটা কম হয়, এবং নাম্বার 2 আমাদের কস্টিংটা, পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে কস্টিংটা কম হয়। কারণ দেখা গেছে যে এই তারের খরচটা কম পড়ে। দেখা গেছে যে একটা তার দিয়ে দেখা যাচ্ছে লাইনে ভোল্টেজ বেশি, সেক্ষেত্রে কারেন্ট কম, অর্থাৎ যেহেতু কারেন্ট কম থাকে সেহেতু আমাদের ট্রান্সমিশনের সুবিধা হয়, তারের খরচটা কম পড়ে। যে একটা চিকন তার দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে কারেন্টটা এক জায়গা থেকে স্থানান্তর করা যায় বা ট্রান্সমিশন করা যায়। আর যদি লাইনে কারেন্ট কম হতো তাহলে অনেক হাই রেঞ্জের অর্থাৎ অনেক
মোটা মোটা তার ইউজ করা লাগতো, দেখা যাচ্ছে অনেক চিকন তার দিয়েই অনেক মানে এসটি সাইড তো মানে হাই ভোল্টেজ সাইডে কারেন্ট কম থাকে, যে এসটি কারেন্ট, ঠিক আছে, সেক্ষেত্রে আমার তারের খরচটা কম পড়ে। এই কারণেই এই সুবিধার জন্যই মূলত আমাদের কি প্রথমে ভোল্টেজ জেনারেশন হয় 11 কেবি, পরবর্তী আবার সেই 11 কেবির থেকে 440 ভোল্টেজে কনভার্ট করে এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে পাওয়ার ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন সর্বশেষ ডিস্ট্রিবিউশন করা হয় এবং গ্রাহকের বাড়ি পর্যন্ত বা মিল ফ্যাক্টরিতে লাইন দেওয়া হয়। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কেন তৈরি করা হয় বা কীভাবে কী জন্য সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অনুসরণ করে ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন করা হয়। সবশেষে আরও একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হলো আপনার এই লাইসেন্সের জন্য আপনাকে অবশ্যই বন্ধুরা স্টেট ডেল্টা থেকে আপনাকে কোশ্চেন করবে। তো স্টেট ডেল্টার জন্য আমরা সবাই জানি যে স্টেট ডেল্টার জন্য মূলত 3টা কন্ট্যাক্ট ইউজ করা হয়। তো বন্ধুরা আমি এখানে দেখে দিচ্ছি, বন্ধুরা এখানে আপনাকে দুই কোশ্চেন করবে। একটা হলো আপনার স্টেট ডেল্টা সুইচিং ডায়াগ্রাম, ঠিক আছে, অবশ্যই আপনাকে সুইচিং ডায়াগ্রামটা জানতে হবে। একটা হলো স্টেট ডেল্টার জন্য সুইচিং ডায়াগ্রাম, আর একটা হলো আপনার পাওয়ার ডায়াগ্রাম, ঠিক আছে, সুইচিং বা কন্ট্রোলিং ডায়াগ্রাম। দেখেন বন্ধুরা আমি এখানে দেখেছি যে স্টেট ডেল্টা সুইচিং ডায়াগ্রাম। দেখেন বন্ধুরা এই হলো আমাদের প্রথম কন্ট্যাক্ট বা মেইন কন্ট্যাক্ট, এই হলো আমাদের টাইমার, যে অনলি টাইমার 8 মিনিট টাইমার আপনারা ইউজ করবেন, ঠিক আছে। এই হলো আমাদের কি আমাদের টাইমার, এই হলো আমাদের দ্বিতীয় কন্ট্যাক্ট অর্থাৎ ডেল্টা কন্ট্যাক্ট, এই হলো আমাদের স্টার কন্ট্যাক্ট। এখানে আমি সিম্বল দিয়ে দিয়েছি স্টার কন্ট্যাক্ট, ডেল্টা কন্ট্যাক্ট। এর মধ্যে এখানে আমি ওয়ারিং ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি আপনাকে ডায়াগ্রাম আঁকতে বলে আপনি এভাবে এঁকে দেখাবেন, ঠিক আছে। তো এখানে দেখেন বন্ধুরা একটা বিষয় লক্ষ্য করেন, এইটা এভাবে দেয় মানে এনসি, ঠিক আছে। এখানে টি দেখেন, টি মানে টাইমারের এনসি, মানে এই আউটপুটটা কোথা থেকে আসবে, টাইমারের এনসি থেকে প্রথমে এই তারটা টাইমার এনসিতে ঢুকবে এবং এনসি হয়ে আবার এই K3 দেখেন বন্ধুরা K3-র এনসি, এখানে K3-র এনসি, এখানে K3 কন্ট্যাক্টের এনসি হয়ে তারটা এনে এই আপনার এই কন্ট্যাক্টের হোল্ডিং কয়েলে ঢুকবে, ঠিক আছে। এইরকম সিম্বল মানে কি এনসি, ঠিক আছে, আর এরকম সিম্বল মানে এনও। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ডায়াগ্রামটি। এই হলো আমাদের মেইন কন্ট্যাক্ট, এই হলো আমাদের টাইমার, এই হলো আমাদের ডেল্টা কন্ট্যাক্ট, এই হলো আমাদের স্টার কন্ট্যাক্ট, ঠিক আছে। এই হলো আমাদের সুইচিং ডায়াগ্রাম। বন্ধুরা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো অবশ্যই আপনাকে এই ডায়াগ্রামটি আপনাকে আঁকতে বললে অবশ্যই আপনাকে এঁকে দেখাবেন। তো আশা করি এবং আপনাকে প্র্যাকটিক্যাল অর্থাৎ ফিচারের জন্য এই ডায়াগ্রামটি কাজে দেবে। তো বন্ধুরা আশা করি অবশ্যই আমার ডায়াগ্রামটি স্ক্রিনশট নিয়ে নেবেন। আর একটা বিষয় হচ্ছে স্টার একটা পাওয়ার ডায়াগ্রাম। দেখেন বন্ধুরা এই পাওয়ার ডায়াগ্রামটা এরকম হয়ে থাকে। এগুলো দেখেন আমি এখানে ওভারলোড রিলে ইউজ করেছি, যে ROIB 3টা ফেজ, এটা ওভারলোড রিলে হয়ে দেখেন বন্ধুরা সরাসরি এই মেইন কন্ট্যাক্ট হয়ে এই দেখেন এখানে 3টা কেবল এই মেইন কন্ট্যাক্টের U1 V1 W1 দেখেন এখানে সরাসরি কানেক্ট হয়ে গেছে। আর দেখেন এই যে হলো আমাদের ডেল্টা কন্ট্যাক্ট, এই হলো আমাদের স্টার কন্ট্যাক্ট। দেখেন এই স্টার কন্ট্যাক্ট আপনাকে সরাসরি শর্ট করে দেওয়া হয়েছে, আউটপুট শর্ট করা হয়েছে। তো আপনাকে বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে কোনটা স্টার কন্ট্যাক্ট, দেখবেন যে যেটার আউটপুট বা ইনপুট দেখবেন যে এরকম তার দিয়ে শর্ট করা, সেটা হলো আমাদের স্টার কন্ট্যাক্ট, যেমন মাথায় রাখবেন। আর ডেল্টা কন্ট্যাক্টটা বরাবরের মতো বেশিরভাগ মাঝখানেই থাকবে, ঠিক আছে। আর মেইন কন্ট্যাক্ট আপনি দেখবেন যে মেইন লাইনটা যে কন্ট্যাক্টে ঢুকবে সরাসরি, এটা হলো আমাদের মেইন কন্ট্যাক্ট। আর মাঝখানে ডেল্টা কন্ট্যাক্ট, আর যেটা এরকম শর্ট করা থাকবে, এরকম তার দিয়ে শর্ট করা থাকবে, দুইটা তার দিয়ে দুই টুকরা তার দিয়ে মাথা শর্ট করা থাকবে, এটা হলো আমাদের স্টার কন্ট্যাক্ট। তো বন্ধুরা এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, তো ডেল্টা কানেকশন অবশ্যই আপনাকে পারতে হবে। এখানে দেখেন এই যে U1 V1 W1 এবং U2 V W2, এইখানের সাথে এইখানের যে একটা সামঞ্জস্যতা U1 এর সাথে কী হবে দেখেন বন্ধুরা, এই যে U1 এর সাথে আমাদের হবে এই U1 V1 W1 U2 V W2, U1 এর সাথে হবে W2। দেখেন U1 এর সাথে কী হবে আমাদের W2, এই যে U1 এই হলো আমাদের U1 এর সাথে কী হবে W2, এই যে এই দেখেন এই যে টার্মিনাল এই যে W2, ঠিক আছে। U1 এর সাথে আমাদের তাহলে কী হবে বন্ধুরা W2, ঠিক আছে। আশা করি আর ডেল্টা কানেকশনের জন্য অলরেডি একটা ভিডিও আমার আপলোড করা আছে, তা আপনারা সেখান থেকে দেখে নেবেন এতে কীভাবে ডেল্টা কানেকশন করা হয়। এটা হলো আমাদের এই স্টার ডেল্টার পাওয়ার ডায়াগ্রাম, ঠিক আছে। এটা পাওয়ার ডায়াগ্রাম করা হয়, সেটা আপনাকে ধরতে পারেন। তো চাইলে আপনারা এই ডায়াগ্রামটি আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো
তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে স্টার ডেল্টা কানেকশনের জন্য পাওয়ার ডায়াগ্রাম করা হয়, আর মোটর কেন স্টার ডেল্টা চালু করা হয়, প্রথমে কেন স্টার এবং পরবর্তীতে কেন ডেল্টা রান করা হয়। অবশ্যই এ নিয়ে আমি একটা টিউটোরিয়াল তৈরি করেছি। আপনারা চাইলে আমার পূর্ববর্তী টিউটোরিয়ালটি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা কথা বাড়াবো না, তা আশা করি বুঝতে পেরেছেন যে আমার আলোচনার মূল বিষয় কি। আমার আলোচনার মূল বিষয় হচ্ছে যে আপনি কীভাবে এবিসি লাইসেন্স পাবেন, তার জন্য আজকে আলোচনা। অর্থাৎ আমার চ্যানেলটি যদি আপনি রীতিমতো দেখে থাকেন বা ফলো করেন তো অবশ্যই আপনি এবিসি লাইসেন্স পাবেন। তো বন্ধুরা আর একটি কথা না বললেই নয়, যদি আমার এই আলোচনা থেকে বা এই টিউটোরিয়াল থেকে আপনি কিছু শিখে থাকেন বা বিন্দুমাত্র উপকৃত হন তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব, অর্থাৎ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে শেষ করছি। বেস্ট অফ লাক।